হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ টেকটং। আজকে আমাদের হচ্ছে সলিডের উপরে যে ডিপ ডাইভ সেশনটা হয় সেটার সেকেন্ড এপিসোড। সো যারা আজকেই প্রথমে দেখতেছেন তাদের আসলে প্রথম এটার যেই সিরিজটার প্রথম এপিসোডটা দেখে আসা জরুরি, যেখানে আমরা আসলে সলিড কি এবং কেন সলিড প্রিন্সিপালসটা আসলো এবং সেটার গুরুত্বটা কি সেটা নিয়ে আমরা আসলে কথাবার্তা বলছি। সো সেইটার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর আজকে আমাদের যেইটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সলিড প্রিন্সিপালের প্রথম যে প্রিন্সিপাল, সেটা হচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, সেটা নিয়ে। তো আমাদের আজকে যে এপিসোডটা সেটা হচ্ছে প্রথমে আমরা সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল নিয়ে কথা বলবো। এটা কি, এটার ডেফিনেশন কি, এটার স্কোপগুলো কি কি এবং এটা কি গোল, এবং পরবর্তীতে আমরা আসলে একটা কোড বেসে হ্যান্ডস অন কোড করব, যেখানটা হচ্ছে আসলে সলিড প্রিন্সিপাল সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল ভায়োলেট করা হয়েছে, এবং চেষ্টা করব কোডটাকে রিফ্যাক্টর করে এমন একটা জায়গায় নিয়ে আসা যে জায়গায় আসলে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপালটাকে অ্যাডহিয়ার করা হয়েছে আসলে। সো নাসিব ভাই, স্টার্ট। সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল জিনিসটা কি? ওকে, তো যেটা শিহাব বললো যে আজকে আমাদের সেশনে আমরা কথাবার্তা বলবো সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল নিয়ে। এটা হচ্ছে ফার্স্ট সলিড প্রিন্সিপালের ফার্স্ট যে প্রিন্সিপালটা সেটা। তো আমরা মোটামুটি নামটা শুনে বোঝা যাচ্ছে যে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল মানে কি, যে আমার রেসপন্সিবিলিটি থাকবে সিঙ্গেল, তাই না, মাল্টিপল রেসপন্সিবিলিটি থাকবে না। তো সেটাই আসলে বলা হচ্ছে যে ক্লাস শুড হ্যাভ অনলি ওয়ান রিজন টু চেঞ্জ এন্ড এ ক্লাস শুড হ্যাভ অনলি ওয়ান জব। তো যদিও আসলে এখানে বলা হচ্ছে যে ক্লাস, কিন্তু আসলে যে জিনিসটা আমরা থ্রু আউট এই সেশনটাতে করবো, অ্যাজাম্পশন করবো যে এই সিঙ্গেল রেসপন্সিবিলিটি শুধু ক্লাস লেভেলে আমরা ডিসকাস করবো না। হ্যাঁ, প্রতিটা জিনিস, প্রতিটা ইউনিটই আসলে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপালকে অ্যাডার করা উচিত। সেটা শুরু হবে একদম সবচেয়ে শর্টেস্ট ইউনিট, সবচেয়ে স্মলেস্ট ইউনিট হচ্ছে মেথড। একটা মেথডের একটা সিঙ্গেল রেসপন্সিবিলিটি থাকা উচিত। তারপরে ইউনিট হচ্ছে একটা ক্লাস, সেই ক্লাসেরও আসলে একটা সিঙ্গেল রেসপন্সিবিলিটি থাকা উচিত। সে অনেকগুলো ক্লাস একটা প্যাকেজে একটা মডিউলের মধ্যে থাকে, তো সেই প্যাকেজ বা মডিউলের সিঙ্গেল রেসপন্সিবিলিটি থাকা উচিত। এবং আরো বড় বড় লেভেলে চিন্তা করি, আরেকটু বড় লেভেলে এখন যেটা হচ্ছে যে মাইক্রো সার্ভিস, মানে একটা সার্ভিসেরও হয়তো একটা সিঙ্গেল রেসপন্সিবিলিটি থাকা উচিত। ইনফ্রাস্ট্রাকচার লেভেলে আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচারের হয়তো একটা সিঙ্গেল রেসপন্সিবিলিটি থাকা উচিত। সো এখানে আমরা ক্লাস বলছি, বাট আমরা সবসময় মাথায় রাখবো যে আসলে ব্যাপারগুলো একদম ইউনিট মেথড লেভেল থেকে শুরু করে উপরের দিকে সবগুলো ক্ষেত্রেই হয়তো প্রযোজ্য। সো আমরা যেটা মনে করি অনেক সময় যে আসলে আমি অনেক কিছু পারি, হ্যাঁ, অনেক কিছু করি, আমি অলরাউন্ডার, কিন্তু আসলে আমার সফটওয়্যার ডিজাইনে, আমার ক্লাস ডিজাইনে, আমার কোডে এটা সবসময় ভালো জিনিস না, ম্যাক্সিমাম টাইম ভালো জিনিস না। সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল যেটা বলে যে আসলে আমরা একটা জায়গাতে অনেক কিছু করে লিখে ফেলতে পারি, তাই না, একটা ফাইলের মধ্যে আমার পুরো প্রজেক্ট, কিন্তু সেটা আসলে ভালো প্র্যাকটিস না। আমি করতে পারি, কিন্তু করতে পারি দেখি যে আমরা করব তা না। আচ্ছা, তো এখন সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল বুঝতে গেলে আমার কাছে মনে হয় যে দুইটা জিনিস আসলে একটু এমফাসাইজ করতে হবে, যে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কোহেশন আর একটা হচ্ছে এনক্যাপসুলেশন। সো লেটস স্টার্ট উইথ কোহেশন। এখানে এটাকে দেখা যাচ্ছে, কেটে গেছে মনে হয়, এখন দেখা যাচ্ছে শিয়াব? ইয়েস। আচ্ছা, সো কোহেশন বলতে বোঝায় যে আসলে আমি আমি যে কথাগুলো বলছি, আমি যদি এখন হঠাৎ করে বলা শুরু করি যে আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি, তাহলে আমার কথাগুলো খুব একটা কোহেসিভ হবে না, কোহেশন থাকবে না। কারণ কি, আমি আসলে যে বিষয়ে কথা বলছি আমাদের যে কনটেক্সটে, সেই কনটেক্সটে অনেক দূরে চলে গেছি। সো কোহেশন মানে হচ্ছে মেইনলি যে জিনিসটা আমার যেখানে যা থাকার কথা, যার যেটা বলার কথা, হ্যাঁ, সে সেটা বলছে কিনা। আমার আমি যখন ক্লাস ডিজাইন করব, আমার তখনও কিন্তু কনসেপ্টটা একদম সেম, মানে আমাদের রিয়েল লাইফের সিম্পলিসিটি গুলোই আসলে আমরা কোডে নিয়ে আসতে চেষ্টা করি। সো কোহেশন হচ্ছে সেটাই। সো আমার যখন একটা ক্লাস থাকবে বা একটা প্যাকেজ থাকবে বা একটা মেথড থাকবে, তার মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো একটা একটা সাথে রিলেটেড থাকতে হবে। হ্যাঁ, সো আমি একটা বাটন ক্লিক করে ডেটাবেস থেকে নিয়ে এসে নাম দেখাই, তার মানে এই না যে আমার ইউআই এলিমেন্টের কোডটা যেখানে আছে, আমার সিকিউর কানেকশন পিএসএন এর কোডও সেখানে থাকবে। এটা কোহেরেন্স আসলে মেইনটেইন করতেছে না, তাই না? এক্স্যাক্টলি। সো ফার্স্ট জিনিস হচ্ছে কোহেরেন্স। কোহেরেন্স মানে হচ্ছে যে আমাকে আমার যে মেথড, আমার যে জিনিসটার কথা, যে জিনিসটা নিয়ে আমি কথা বলছি, মেথড হয়তো ক্লাস বা যেটা, সেটার একটা একটার সাথে রিলেশন থাকতে হবে। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন তো আমরা মোটামুটি সবাই মোরলেস জানি, মানে ওপি প্রিন্সিপালের একটা ওয়ান অফ দ্য বেসিক থিংস। সো এনক্যাপসুলেশন হচ্ছে যে আমার যে রিলেভেন্ট জিনিসগুলো একসাথে থাকবে, সেটা আমরা কোহেশন তো বললাম, এবং সেগুলা এমন ভাবে বান্ডেল থাকবে যেটা বাইরের কাছ থেকে অ্যাবস্ট্রাক্ট, বাইরের থেকে এক্সেস হতে করা যাবে না।
তাই না? শিহাব, তুমি মাঝখানে যদি কোনো কিছু অ্যাড করতে চাও বলতে পারো, আমি একাই বলে যাচ্ছি। হ্যাঁ সেটাই, মানে এনক্যাপসুলেশনটা তো আসলে আপনি যেটা বলছেন যে মানে ডাটাকে হাইড করা বা রেসপন্সিবিলিটিকে হাইড করা, মানে যার যেই কাজটা, মানে আমার মানে এটা কিন্তু কোহেশনের সাথেও কিছুটা আসলে যায়, তাই না নাসিব ভাই? যে আমরা যারা যারা রাইট। আমরা যারা যারা কাজ করি, যারা যারা রিলেভেন্ট কাজ করি, আমরা একসাথে থাকি। আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংতে যারা কাজ করতেছি, আমি বসে আছি এখানটা, আর আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জ মতিঝিলে বসে কিন্তু কাজ করতেছেন না, আমরা কিন্তু সেম জায়গায় বসেই পাশাপাশি বসে কাজটা করতেছি। সো আবার যারা স্টক এক্সচেঞ্জে বসে আছে সেখানটা, তারা কিন্তু আমাদের অফিসে এসে কোড করতেছে না বা ওখানে এসে কাজ করতেছে না। সো যাদের রেসপন্সিবিলিটি, যারা একসাথে কাজ করে, একই ধরনের কাজ করে, একই রেসপন্সিবিলিটি, তারা কাছাকাছি থাকবে। তারা এক একজনের এক এক থাকতে পারে, এক একটা কাজ করতে পারে, কিন্তু তারা একসাথে হিডেন অবস্থায় একটা এনক্যাপসুলেটেড জায়গা থাকবে। আমরা বাইরে থেকে কল করবো হয়তো, বা আমরা বাইরে থেকে তা জিনিসপত্রগুলোকে করবো, কিন্তু আমার ভিতরের জিনিসপত্র নিয়ে বাইরে না দেখা যায়, এবং তারা বান্ডল থাকবে। এটাই এনক্যাপসুলেশন এবং কোহেশন আমার মনে হয়। সেটাই। এটা যদি আমরা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টিম দিয়ে এক্সাম্পল দিতে চাই, তাহলে হচ্ছে আমার কাছে, আমার মনে, আমাদের তো সবাই বিভিন্ন প্রজেক্টে কাজ করি, একটা প্রজেক্টে দেখা গেল 5 জন ডেভেলপার একসাথে কাজ করতেছে। তো আমার কোহেশনটা মানে হচ্ছে 5 জন ডেভেলপার যখন আমরা অনসাইটে কাজ করছি, এখন তো আমরা রিমোটে, সো আমরা চেষ্টা করবো 5 জন ডেভেলপারকে কাছাকাছি রাখতে, যাতে তাদের কমিউনিকেশনটা ঠিক হয়। তো 5 জন ডেভেলপারের মাঝখানে যদি আমার একজন অ্যাডমিন থাকে যে সারাক্ষণ কথা বলতেছে যে আমার গাড়ি কোনটা কখন যাবে বা আমার আজকে লাঞ্চে কি আছে, তাহলে কিন্তু আমি আসলে কোহেশন মেইনটেইন করি না। এক্স্যাক্টলি। কারণ আমার যে ডেভেলপমেন্ট টিম এক জায়গায়, আমার ফিনান্স টিম এক জায়গায়, আমার অ্যাডমিন টিম এক জায়গায়, সেটা এটা হবে কোহেশন। এবং সেকেন্ডলি, আমার 5 জন ডেভেলপার কোন একটা প্রোডাক্ট বের করছে, সেই প্রোডাক্টের জন্য ক্লায়েন্ট আছে, একটা ক্লায়েন্ট ডিরেক্টলি এসে আমার একটা ডেভেলপারকে বলতেছে যে তুমি তো এই ফিচারটা ইমপ্লিমেন্ট ঠিকমতো করো নাই। তো সেখানে হচ্ছে আমি এনক্যাপসুলেশনটা ব্রেক করছি। আমার যে ডেভেলপার থাকবে সেটা একটা প্রোটোকল থাকবে, আমার সাথে আমার কোনো জায়গায় কোনো কথা বলতে হলে আমার বাইরে একটা বাউন্ডারি, আমার টিম লিড থাকবে, আমার একটা প্রোডাক্ট ওনার থাকবে, আমার একটা সিটিও থাকবে, আমার ডিরেক্টর। সো ওই প্রোটোকল মেইনটেইন করে থাকে, সরাসরি আসলে এসে আমার সাথে কথা বলা যাবে না। একটা আমার একটা, আমি যখন চ্যাট কোনো মেসেঞ্জার বানাইতেছি, একটা চ্যাট মেসেজের আমার একটা সাউন্ড কোথা থেকে হবে এবং আমার টেক্সট কোথা থেকে হবে, দুটো এক জায়গায় থাকবে না, দুটো নির্দিষ্ট ফ্লোর মধ্যে দিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি। এই যে কোহেশন আর এনক্যাপসুলেশন, এই দুইটা জিনিস যদি আমরা মোটামুটি বুঝি যে আমার একই টাইপের জিনিস একসাথে থাকবে এবং ওরা একসাথে থাকবে এবং বান্ডেল থাকবে, যে ওরা বাইরে বাইরে এক্সপোজ থাকবে না, একটা প্রোটোকলের মধ্য দিয়ে, কিছু এপিআই এর মধ্য দিয়ে কথাবার্তা বলতে হবে। সো এই জিনিস মোটামুটি বোঝা গেলে আসলে সিঙ্গেল প্রিন্সিপাল বোঝা যায়। আমরা যদি এখন দেখি যে আসলে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপালটাকে যদি সহজ কথায় বলতে চাই, তাহলে কি হবে? যে আমরা যে দুটো জিনিস বললাম সেটাই, যে a given piece of responsibility should be bundled into a single class or method or module whatever, এবং বাইরের দুনিয়া থেকে হিডেন থাকবে। তো একটু সময় নিয়ে আমরা এই জিনিসটা একটু দেখি, বোঝার চেষ্টা করি যে আমার কোডটাকে কোহেসিভ করতে হবে, আমার কোডটাতে এনক্যাপসুলেশন থাকতে হবে, এবং এই কারণে আমাকে একটা রেসপন্সিবিলিটির বাউন্ডারি ক্রিয়েট করতে হবে। এবং রেসপন্সিবিলিটি বাউন্ডারিটা যদি আমি ক্রিয়েট করি, তাহলে আমাদের এর মধ্যে জিনিসগুলো বান্ডেল এবং এনক্যাপসুল থাকবে। এক্স্যাক্টলি। রেসপন্সিবিলিটি বারবার যে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, সো সিঙ্গেল আমরা বুঝি, প্রিন্সিপালও বুঝি। সো এখন রেসপন্সিবিলিটিটা বোঝাটা ইম্পর্টেন্ট, যে আমাদের ম্যাক্সিমাম টাইম আমি যেটা দেখছি যে আসলে ডেভেলপারদের যে জায়গাটাতে প্রবলেম হয় সেটা হচ্ছে এই বাউন্ডারিটা কোনটা। কারণ বাউন্ডারিটা একটা কনসেপচুয়াল জিনিস, ধরা বাঁধার নিয়ম নাই। সো একজন আমাকে এসে যদি যদি বলে যে আসলে কেন আমি যেই জায়গায় আমার ইউআই থাকবে, ইউআই তে ইভেন্চুয়ালি আমার ডেটাবেসে ইনসার্ট আপডেট করতেছে, আমার এটা তো রেসপন্সিবিলিটির মধ্যে এটাও পড়ে যে আমি যখন বাটন ক্লিক করছি আমার সিকিউএল কোয়েরি ওখানে যাবে। এটা যদি চিন্তা করি তাহলে তো আসলে ওভাবে চিন্তা করতে গেলে আমার পুরো প্রজেক্টটাই তো, আমার একটা উবারের অ্যাপ, তার কাজ হচ্ছে, রেসপন্সিবিলিটি হচ্ছে ক্লায়েন্ট যদি কোনো উবার গাড়িটারি অর্ডার করে তাহলে তাকে দিতে হবে। এই রেসপন্সিবিলিটি বাউন্ডারিটাতে কি সমস্যা হয়েছে, বাউন্ডারিটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আমাকে বাউন্ডারিটা ছোট করে নিয়ে আসতে হবে, আমাকে ছোট ছোট স্কোপের রেসপন্সিবিলিটি সেট করতে হবে, তাই না? আমরা সবসময় এটাই প্র্যাকটিস করি যে যে কোনো অর্গানাইজেশনে একটা ডেভেলপার কখনো এইচআর এর কাজ করে না, ওটা এক্সপার্টিসও না, একটা এইচআর কখনো ফিনান্সের লোকের কাজ করে না। তো সবার কিছু ডিফাইন্ড রেসপন্সিবিলিটি থাকে এবং আমাদের কোডের মধ্যে ওই জিনিসটাকে রিফ্লেক্ট করতে পারতে হবে, একটা বাউন্ডারি দিতে পারতে হবে। তো রেসপন্সিবিলিটি জিনিসটা বোঝা দরকার যে বাউন্ডারিটা কিভাবে দিব। তো সেটা যদি নিয়ে একটু ডিসকাস করি, সেটার একটা ওয়ে এই রেসপন্সিবিলিটি বাউন্ডারিটা ঠিক করার, হ্যাঁ, সেটা হচ্ছে যে এটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে আসলে ইউজার বা অ্যাক্টর এই জিনিসগুলাকে নিয়ে চিন্তা করা। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি যখন একটা সফটওয়্যার বা প্রজেক্ট বানাই বা যে কোনো কিছু করি, সেখানে কিন্তু অনেক ধরনের অ্যাক্টর বা ইউজার থাকে। হ্যাঁ, যে আমরা একটা এখন
আমার আবার বাবার যেটা যে এক্সাম্পল উবারের এক্সাম্পল, এখানে কিন্তু কয়েক ধরনের অ্যাক্টর আছে। একটা অ্যাক্টর আছে যে হচ্ছে ইউজার, যে একজন বাইক অর্ডার দিচ্ছে। আরেক ধরনের ইউজার আছে যে হচ্ছে কিনা বলছে যে সে হচ্ছে ড্রাইভার, যে সে আসলে কাউকে পিক করবে। সো এই জিনিসগুলোকে নিয়ে আমরা তো উপর লেভেলে একটা চিন্তা করছি, কিন্তু এই জিনিসগুলো যদি একটু ভিতরে যাই তাহলেও কিন্তু আমরা ইউজার বা একটা চিন্তা করতে পারবো। যেমন একটা ডেটা অ্যাক্সেস লেয়ার, ও কিন্তু একটা অ্যাক্টর, ওর কিন্তু একটা ডিফাইন্ড রেসপন্সিবিলিটি বাউন্ডারি থাকবে। ওর ইউজার কখনো জানবে না যে ওর ভিতরে কি হচ্ছে, ও কোন ধরনের ডেটাবেস ইউজ করতেছে, ও কি ধরনের কয়টা কানেকশন পুল মেইনটেইন করতেছে। সো ও একটা ইউজার, সো ওকে ওর কোডগুলো ওর কাছে থাকতে হবে এবং বাইরের দুনিয়ার কোনো চেঞ্জের জন্য ওকে ইফেক্ট চালানো যাবে না। হ্যাঁ, আমরা যদি এখন চিন্তা করি যে আমরা ফেসবুক ইউজ করি সবাই, তো ফেসবুকে যদি আমি কোনো একটা ফিচার দিই যে আমার এখন ফেসবুকের ফ্রন্ট পেজের সবকিছু কালার তো নীল, আমি এটাকে চেঞ্জ করবো, এটার কালার হবে লাল। তো এখন এটা লাল করতে যায় যদি আমার ব্যাকএন্ড ডেভেলপার বলা শুরু করে যে ভাই এটা করতে পারবো না, আমাকে তো এখন ডেটাবেস মাইগ্রেশন করতে হবে, হ্যাঁ, তাহলে তো আসলে সমস্যা মানে প্রবলেম এটা হয়তো যে ক্লিয়ার আমরা রেসপন্সিবিলিটির ভায়োলেশন হচ্ছে। এক্স্যাক্টলি। সো আমার পিছনে সবকিছু একদিকে থাকবে, কিন্তু আমার ফ্রন্ট এন্ডের ইউআই বা কিছু এটা একটা আলাদা রেসপন্সিবিলিটি, এবং ওইটার চেঞ্জের জন্য বাকি কিছুকে যাতে ইফেক্ট না পড়ে সেটা মাথায় রাখতে হবে। এক্স্যাক্টলি। তো এখানে যেটা বলছি আর কি যে if a piece of software has several different kinds, then the disparate interest of each those user defines a piece of that software responsibility. So আমার ডেটাবেস হচ্ছে একটা রেসপন্সিবিলিটি, আমার বিজনেস লজিক একটা রেসপন্সিবিলিটি, আমার কোনো ঝামেলা হলে লক করা একটা রেসপন্সিবিলিটি, আমার বিভিন্ন ধরনের এক্সেপশন দেওয়া একটা রেসপন্সিবিলিটি, আমি কি ইউজারকে এক্সএমএল দিব নাকি HTML দিব নাকি জেসন দিব, এটা একটা রেসপন্সিবিলিটি। ছোট ছোট এই ধরনের অনেক ধরনের রেসপন্সিবিলিটি আছে, সেই রেসপন্সিবিলিটি গুলা নিয়ে আমরা বলছি সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। একটা ক্লাস, একটা মেথড, একটা মডিউল, সেজন্য সবসময় ওই রেসপন্সিবিলিটি গুলাই থাকে। তখন একটা বিজনেস লজিক লিখছি প্যাকেজ, সে বিজনেস লজিক মডিউলটার মধ্যে আমি যদি লগিং মডিউলের কোড না ঢুকে যায়, হ্যাঁ, আমার যেখানে আমি দেখা যাচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং করছি, এক্সেপশনে আমার অনেক সাব ক্লাস আছে, সেখানে যদি আমার কোনো ইউটিলিটি মেথড ঢুকে না যায়, এইভাবে রেসপন্সিবিলিটি বাউন্ডারিটা করতে হবে। এক্স্যাক্টলি। সো এখানে যেটা বলা হচ্ছে মানে বলতে গেলে এটাই হচ্ছে সিঙ্গেল প্রিন্সিপালের সারমর্ম, যেটা হচ্ছে each of those actors should be able to dictate changes in the software without affecting the actors. সো আমি যখন বলছি যে আমার একটা ডেটা অ্যাক্সেস লেয়ার আছে, সো ওর একটা রেসপন্সিবিলিটি, ওর উপরে কিছু আছে যে ওর উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমি যেটা আগে বলছিলাম, হ্যাঁ, যে আসলে দেখা গেল যে ফেসবুক কথা চিন্তা করি, সো ওখান থেকে ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসলে একটা প্রোফাইল দেখানো হয় কোন একজনের। এখন যে ডেটা মানে যেভাবে প্রোফাইলে ডেটাগুলো যেখানে রাখা হয়, রিসেট করা গেলে ওটা স্কেল করা যাচ্ছে না, ওটা আমরা স্কেল করব, সো আমাকে ডেটাবেস লেয়ারটা চেঞ্জ করতে হবে। সো ওই চেঞ্জটার জন্য যে অ্যাক্টরটা আমার যে ডেটাবেস লেয়ারটা, সে যেন নিজেকে চেঞ্জ করতে পারে, সে তার অন্যান্য তার উপর যে ডিপেন্ডেন্ট তাদেরকে কোনো ধরনের ক্ষতি সাধন না করে, তাকে যেন তার কোডটা চেঞ্জ করতে না হয়। তার মানে কি আমার রেসপন্সিবিলিটি বাউন্ডারিটা ঠিক মতো আছে, আমার অ্যাক্টরের সাথে একজন আরেকজন কম্পোনেন্টের সাথে কিছু ডিফাইন্ড এপিআই কন্ট্রাক্ট আছে, তুমি আমার সাথে এই লেভেলে কথা বলবা এই উপরে নিয়ে, এর ভিতরে আমি আমাকে চেঞ্জ করতে পারবো। তো মোটামুটি এটা হচ্ছে আসলে আমার মেইন সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, যেখানে আমি যদি আবার একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে যে আমার দুটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে কোহেশন আর একটা হচ্ছে আমার এনক্যাপসুলেশন। কোহেশন কি? কোহেশন হচ্ছে সিমিলার টাইপের জিনিস, সিমিলার টাইপের কাজ করে এইগুলো কাছাকাছি রাখা। আর আমার এনক্যাপসুলেশন কি? ওই যে কাছাকাছি রেখেছি ওগুলাকে একটা এপিআই দিয়ে রেস্ট্রিক্ট করা, যে বাইরের মানুষ যাতে যতটুকু দরকার ততটুকু দেখতে পারে। এখন আমরা আসলে এটা নিয়ে অনেক কথা বলছি, আমি জানতে হবে এটা করে লাভ কি আমার, তাই না? লাভের কথা যদি চিন্তা করি, ফার্স্ট অফ অল আমাকে টেস্ট করতে সুবিধা, তো আমি একটা রেসপন্সিবিলিটি নিয়ে আসলে টেস্ট করব। ওই রেসপন্সিবিলিটি টেস্ট করতে গেলে আমার অন্যান্য ডিপেন্ডেন্সি গুলো থাকবে না। আমার বিজনেস লজিক টেস্ট করতে গেলে আমার ডেটাবেস লেয়ারের সাথে কোনো ডিপেন্ডেন্সি নাই। লোয়ার কাপলিং, লেস ফাংশনালিটি ইন এ সিঙ্গল ক্লাস উইল হ্যাভ ফিউয়ার ডিপেন্ডেন্সি। সো আসলে এটা যেটা আমরা মানে বরাবর ডিসকাস করছি, যখন আমার একটা কোড কোহেসিভ হবে, বেশি কোহেশন থাকবে, তখন কাপলিংটা কমে আসবে। সো আমাকে একটা জিনিস চেঞ্জ করতে হলে 10টা জায়গায় চেঞ্জ করতে হবে না। তো আমরা যখন লিগেসি কোড নিয়ে কাজ করি, ম্যাক্সিমাম ডেভেলপার ফ্রাস্ট্রেটেড যে আসলে একটা বাগ ফিক্স করতে 5টা বাগ দেখা যায়। কেন? কারণ কোডটা লুজলি কাপড় না, কোডটা টাইটলি কাপড়। একটা বাগ ইফ এলস
একটা কন্ডিশন আসছে ইফ দিয়ে একটা হয়েছে, ইফ দিয়ে একটা হয়েছে, এভাবে করে মাল্টিপল ইফলস হয়ে গেছে। সো আসলে একটা চেঞ্জ করতে গেলে একটা ভেঙে যায়। মানে কোহেশনটা আসলে একটা খুবই কম, কিন্তু কাপলিংটা বেশি। ব্যাপার সেটা হচ্ছে অর্গানাইজেশনটা সুবিধা হয়। অর্গানাইজেশন সুবিধা হয় বলতে আমার যখন ক্লাসগুলো ছড়ায় ছিটায় থাকে তখন কিন্তু আমি অনেক ডিসিশন মেক করতে পারি অনেক ভালো। হ্যাঁ, আমি তখন কোডটা আসলে আমার আমার টিম অনেক ডেভেলপার তাদেরকে আমার বুঝাতে সুবিধা। আমার কোন একটা চেঞ্জ করতে গেলে আমি যদি কোন একটা বড় ইউনিটকে চেঞ্জ করতে চাই, তাহলে আমার যদি এপিআইটা ঠিক থাকে, কন্ট্রাক্ট ঠিক থাকে, তাহলে ওই জিনিসটা আলাদা করে আমি চেঞ্জ করতে পারবো। তো মোটামুটি অন্যান্য জিনিসগুলোর মধ্যে তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যেটা আসলে আমাদেরকে মেইনলি হেল্প করবে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল আমরা যদি মানি। সো মোটামুটি এই ছিল। শিহাব, তোমার কিছু অ্যাড করার থাকলে বা কোয়েশ্চেন করার থাকলে। হ্যাঁ, মানে নাসিব ভাই যেগুলো বললেন সেটাই আসলে যে আমাদের শরীরেও যদি আমরা দেখি যে আমাদের হাত যে কাজটা করে, আমরা হাত দিয়ে কিন্তু হাঁটতে পারি না, তাই না? পা দিয়ে হাঁটতে পারি, পা দিয়ে কিন্তু আবার হাতের কাজ করতে পারি না। সো প্রত্যেকটারই রেসপন্সিবিলিটি যেটা আছে সেটা সে ভালোভাবে করে। হাত দিয়ে আমরা খুব ভালোভাবে ভাত খেতে পারি এবং ওই কাজটা সে ভালোই করে, সে কিন্তু হাঁটতে পারে না। সো আমার কথা হচ্ছে যে ব্যাপারটা এরকম, আমি যে একটা কোড লিখবো বা একটা ক্লাস লিখবো, একটা মেথড লিখবো, সেই কাজটার জন্য সেই মেথড, সেই ক্লাস, সেই কাজটা খুব ভালো মতো করবে এবং সে আর জানবেই না, আর বাকি অ্যাজ ইফ সে একটা লোন জায়গায় আছে, সে তার কাছে কিছু ব্যাপার স্যাপার থাকবে, সেই ব্যাপার স্যাপার নিয়ে কিছু ব্যাপার স্যাপার করবে আর কি আসলে, কিন্তু সে জানেই না ফুল সিস্টেমের কি ব্যাপারগুলো আছে। সো সে তার মতো কাজ করা, মানে তার জন্য যে জিনিসগুলো লাগবে তার কাছে সেই জিনিসগুলো আছে, সে সেই জিনিসগুলো নিয়ে কাজগুলো করবে, তার জানা দরকার নাই ও কি করলো, ওই বাড়িতে কি হয়েছে, এই হইতে কি হয়েছে, হ্যান ত্যান। সো আমার কাছে এটাই মনে হয় যে আপনি খুব ভালো পয়েন্ট বলছেন যে কোহেসিভ হইতে হবে কোডগুলা, যারা একত্র থাকে, যারা যেসব কম্পোনেন্ট গুলা মানে একই রেসপন্সিবিলিটি সেগুলো কাছাকাছি থাকবে, এবং যেগুলো দূরে রেসপন্সিবিলিটি যেগুলো দূরে থাকবে, কাপলিং দূরে করার জন্য। সো আমার মনে হয় যে আসলে আমরা তো অনেকগুলো কথা বললাম, আমাদের মনে হয় আসলে কিছুটা আমরা যদি ডেমোর দিকে যাই তাহলে মানে অনেকের জন্য হয়তো কিছুটা ক্লিয়ার হবে। নাসিবে, আমরা কি ডেমোতে চলে যেতে পারি? হ্যাঁ, শিওর। সো মানে এটাই আর কি, অনেক কথা তো বলা গেল, বাট মেইনলি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোডটা দেখা। আমরা আসলে কোড দেখি, কোড দেখলে আসলে মোর বোঝা যাবে যে আসলে আমরা কি নিয়ে কথা বলছি। এক্স্যাক্টলি, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমরা আসলে সিঙ্গেল রেসপন্সিবিলিটির জন্য আমরা একটা কোড সাজাইছি। তো আসলে বেসিক্যালি এটা কি হয়, এটা আসলে আমরা একটা কোড বেস, যে কোড বেসে আসলে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল ভায়োলেট করা হয়েছে এবং কেন, কোন দিকে ভায়োলেট করা হয়েছে সেটা আমরা একটু ডিসকাস করব। এটা আসলে বেসিক্যালি হচ্ছে একটা মানে কনসোল অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে আসলে মানে একটা মানুষ কিছু জিনিস কিনবে, সেই জিনিসগুলোর প্রাইস ক্যালকুলেট হবে এবং সেই জিনিসগুলোর উপরে ভ্যাট অ্যাপ্লাই হবে। এবং ব্যাপারটা যেটা হবে যে মানে ইজ ইট লাইক একটা মানে একটা শপিং মলে গেছে সে, মানে আগোরা বা স্বপ্নের মতো, সেখানে সে যদি কিছু জিনিস কিনবে এবং সেই অনুযায়ী কিছু প্লাস্টিক ব্যাগ নিবে এবং প্লাস্টিক ব্যাগে নেওয়ার জন্য নিবে, এবং প্রত্যেকটা প্লাস্টিক ব্যাগের আসলে কিছু দাম আছে। সো মানে লেটস গো ইনটু দ্য কোড। সো যেমন ধরেন আমরা এখানে আসলে আঙ্কেল ববের এক্সাম্পলটা ইউজ করছি। সে হচ্ছে আসলে আগোরাতে আসছে, সে বাংলাদেশে আসছে, সে এসে সে ক্লিন কোড বইটা কিনছে যেটার দাম 100 টাকা। সে একটা মাস্ক কিনছে কারণ এটা কোভিড এর সময়, আর সে একটা টি শার্ট কিনছে সো তাকে কুল দেখানোর জন্য, এবং সে এইগুলো সাজানোর জন্য সে আসলে 2টা প্লাস্টিক ব্যাগ নিছে, এবং বাংলাদেশ গভর্নমেন্ট আসলে 10 টাকা ভ্যাট, মানে আমি জাস্ট ধরে নিই যে 10 টাকা ভ্যাট প্রতিটা প্রোডাক্টের উপরে আছে আসলে। সো আমরা যেটা দেখবো যে আসলে কি হয়, সো তার আইটেম যে পারচেজ গুলো হয় সেটাকে আমরা একটা লিস্ট করি, পরবর্তীতে একটা একটা ক্লাস আছে, কাস্টমার ক্লাসের ডট ক্যালকুলেট প্রাইস কল করে তার মধ্যে একটা ট্যাক্স যদি আমরা বলে দিই, ট্যাক্সের পরিমাণটা, সে আসলে আমাকে বলে দেয় যে টোটাল প্রাইস অফ আইটেম কত। সেটা হচ্ছে আমাদের মেইন মেথড। আমরা যদি এটা রান করি তাহলে আমরা দেখতে পারবো আসলে যে মানে অ্যাকচুয়ালি সেই জিনিসপত্র যেগুলো কিনছে 100 টাকা, 20 টাকা, 10 টাকা, তাহলে দেখা যাচ্ছে অনেক লক হয়েছে, ফাইল লক হয়েছে, কনসোল লক হয়েছে, এবং পরবর্তীতে 141 টাকার প্রোডাক্ট তার হয়েছে। সো আমরা যদি একটু দেখি, কাস্টমার হচ্ছে আমাদের সেই ক্লাসটা। সো এই কাস্টমার ক্লাসে কি কি আছে? কাস্টমার ক্লাসে হচ্ছে নেম আছে, এজ আছে, আইটেমস আছে, কতগুলো প্লাস্টিক ব্যাগ সে নিছে, এবং প্রত্যেকটা প্লাস্টিক ব্যাগের প্রাইস কত। এবং আমরা যদি দেখি যেখানে যথারীতি কিছু কনস্ট্রাক্টর আছে এবং মেথড আছে ক্যালকুলেট প্রাইস, যেখানে আমরা একটা ট্যাক্স দেই। ট্যাক্স দিলে সে প্রথমে যেটা করে যে সে আইটেমগুলোর প্রাইসগুলো আসলে সে ক্যালকুলেট করে, এবং পরবর্তীতে আসলে সে দেখে এখানে কিছু বিজনেস লজিক আছে যে টোটাল আইটেমের সংখ্যা যদি 2 এর থেকে বেশি হয়, মানে যেমন আমি 3টা বা 4টা নিছি, মানে একটা জিনিস নেই নাই,
তাহলে হচ্ছে যে প্লাস্টিক ব্যাগের যে প্রাইস সেটাকে একটা ডিসকাউন্ট দেয়। এটা আমরা ধরে নিচ্ছি যে এটা বিজনেস লজিক, যে আগোরা এটা বলছে যে তুমি যদি বেশি আইটেম নাও তাহলে তুমি যে প্লাস্টিক ব্যাগ নিবা সেটার হাফ তোমাকে দিতে হবে। সো আমরা এখানে লক করছি যে, তারপর আমরা বলছি যে লগ ইনফরমেশন মোর দেন 2 আইটেমস পারচেজ রিডিউসিং প্লাস্টিক ব্যাগ প্রাইস। আচ্ছা, তারপর আমরা আরেকটা দেখতেছি যদি তার আইটেম প্রাইস টোটাল আইটেম প্রাইসের যদি 100 টাকার কম হয় তাহলে তার ট্যাক্স হবে 80%, মানে 10 টাকার বদলে হয়তো বা তার ট্যাক্স হবে 8 টাকা। আর যদি তার 100 থেকে 150 টাকা হয় তাহলে তার ট্যাক্স হবে 90 টাকা, মানে সরি 9 টাকা, কারণ সেটা তাহলে রিডিউস হয়ে যাচ্ছে, ট্যাক্স রিডিউস হয়ে যাচ্ছে। আর যদি তার 150 টাকার যদি বেশি সে পারচেস করে তাহলে আসলে তার যেই ট্যাক্স সেটাই থাকবে। তারপর আমরা টোটাল প্রাইস কিভাবে করি, আমরা পুরো আইটেম প্রাইস প্লাস ট্যাক্স প্লাস হচ্ছে প্লাস্টিক ব্যাগের সংখ্যা এবং তাকে প্লাস্টিক ব্যাগের প্রাইস দিয়ে গুণ করে প্রত্যেকটা ই করে তারপর শেষ পর্যন্ত টোটাল প্রাইস অফ দ্য আইটেমস আমরা ক্যালকুলেট করি। আচ্ছা, এখন ভেরি নাইস কোড আমার কাছে মনে হচ্ছে যে একটা জায়গায় সব করে ফেলছি আমরা, একই মেথডে সবকিছু হয়ে গেছে। সো হোয়াটস রং উইথ দ্যাট? আমার কাছে মনে হচ্ছে সবকিছু তো হচ্ছে, তো প্রবলেমটা কোথায়? নাসিব ভাই, আপনি কি এখানে পটেনশিয়াল কোনো ভায়োলেশন দেখতেছেন কিনা? ভায়োলেশন তো দেখছি আসলে, বাট যেটা মানে ইম্পর্টেন্ট বোঝা সেটা হচ্ছে আমরা কিন্তু এই কোডটা কিন্তু ফাংশন, হ্যাঁ ফাংশনাল। সো ইটস নট দ্যাট যে আমরা কোডটা যা করার তা করে না, করছে না, সে অবশ্যই করছে, কিন্তু আসলে এই কোডটা যেভাবে করলে সুন্দর হইতো সেভাবে করা হয়েছে কিনা সেটা নিয়ে আসলে বেশ কিছু কোয়েশ্চেন উঠে। ঠিক আছে, সো আমরা আসলে একটু রিফ্যাক্টরিং করার চেষ্টা করব, কিন্তু আমরা এখন যেভাবে রিফ্যাক্টরিং করব, রিফ্যাক্টরিং করার মানে আইডিয়াল ওয়ে বা বেস্ট প্র্যাকটিস এইটা না। সো আমরা আসলে ওই জায়গাটা, যেহেতু এটা স্কোপটা রিফ্যাক্টরিং এর না, সেই জন্য আমরা গেলাম। রিফ্যাক্টরিং করার স্কোপটা হচ্ছে ছোট ছোট করে রিফ্যাক্টরিং করতে হয় এবং ইউনিট টেস্ট গুলো যাতে ব্রেক না করে সেই অবস্থাতে রিফ্যাক্টরিং করতে হয়, কিন্তু আমরা এখানে আসলে ওই জায়গায় যাচ্ছি না। সো আমরা আসলে একটু আমার কাছে মনে হয় যে এই ভিডিওটা মানে যারা দেখবে তাদের জন্য বেস্ট অ্যাপ্রোচ হবে যে আমরা রিফ্যাক্টরিং বা চেঞ্জ শুরু করার আগে নিজেরা একটু কোডটা গো থ্রু করে নিজেরা একটু চিন্তা করা যে আসলে এখানে কি আদৌ কোনো ইমপ্রুভমেন্টের সুযোগ আছে নাকি, থাকলে কি কি, তাহলে আসলে আমাদের অ্যাপ্রোচটার সাথে নিজের অ্যাপ্রোচটা একটু ম্যাচ করে দেখলে ক্লিয়ারলি বোঝা যাবে যে আসলে কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, তাই না শিহাব? জি অবশ্যই। নাসিব ভাই বলতেছিলেন যে কোহেশন এবং এনক্যাপসুলেশন। এখন আমরা ছোট একটা জায়গায় যে আমরা বিজনেস লজিকে না যাই, আমরা যদি দেখি যে এখানটা আসলে লগ কোন একটা, আমরা তো অনেক জায়গায় লগ করি যে কি কি হয়েছে। সো আমরা দেখছি লগের মধ্যে একটা ক্লাস, মানে ইনার ক্লাস, একটা ফাইল লগার নামে একটা ইনার ক্লাস এবং কনসোল লগার নামে ইনার ক্লাস, দুইটা আছে। সো এখানে কি সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল মনে হয় ভায়োলেট করছে, কারণ আমার মানে ওয়ান ক্লাস শুড হ্যাভ ওয়ান রিজন টু চেঞ্জ। তার মানে হচ্ছে আমি যদি ফাইল লগারকে কোনোভাবে চেঞ্জ করতে চাই, কোন লজিক দেখতে চাই, কোনো ফাইলের লোকেশন চেঞ্জ করতে চাই, অথবা ফাইল লগিং ব্যাপারটাকে চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমার এই ক্লাস চেঞ্জ করতে হবে। আবার কনসোল লগারের ক্ষেত্রে অনেক কিছু করতে হলে আমাদের এখানে চেঞ্জ করতে হবে। তার মানে কি এই ক্লাসটাকে লগিং এর চেঞ্জ করার জন্যই কিন্তু মাল্টিপল রিজন আমরা পেয়ে গেছি। তার মানে দেয়ার ইট শুড নট বি হেয়ার, রাইট? এটা কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে আমরা কি এটাকে প্রথমেই এটাকে সেপারেট করে ফেলতে পারি কিনা? শিওর। তো আমরা একটা কাজ করি, আমরা যেটা করি, আমরা এসআরপি তে একটা প্যাকেজ বানাই যাকে নাম দেই লগর। আমি আমার মতো করছি, নাসিব ভাইয়ের যদি সাজেশন থাকে আপনি বলতে পারেন। আমরা লগর নামে করে আমরা যেটা বলি, আমরা করি হচ্ছে আমরা একটা জেনেরিক একটা লগর লেখার চেষ্টা করি, যেটার নাম দেই হচ্ছে লগর। অনেক বেস্ট প্র্যাকটিস আছে, বাট আমরা চেষ্টা করবো যে আসলে আরো অনেক ধরনের অপটিমাইজ করা যাবে, হয়তো বা যাবে। আমরা এখানে যেহেতু আমরা দেখছি যে আমাদের ফাইল লগার এবং কনসোল লগার দুটোই করতে হয় আমাদের বিজনেস অনুযায়ী, ফাইলও লক করতে হবে, কনসোল লক করতে হবে, তাহলে হচ্ছে আমরা প্রবাবলি লগার ক্লাসটাতে দুটো রাখতে পারি। আমরা আপাতত ফাইল লগার নামে আমরা তাহলে আসলে একটা কাজ করি, আমরা লগর যেহেতু ক্লাস লিখছি, আমরা ফাইল লগর এবং কনসোল লগর নামে দুটো ক্লাস লিখে ফেলি, ফাইল লগর, এবং একইভাবে আমরা আরেকটা ক্লাস লিখে ফেলি কনসোল লগর। এবং আমরা যেটা করি, আমরা হচ্ছে আমাদের কাস্টমার ক্লাস থেকে এই কোডগুলাকে আসলে নিয়ে আসি, ফাইল লগর কে নিয়ে আসি এভাবে কমান, আমরা কপি এবং পেস্ট করব, আসলে মানে কাট এবং পেস্ট করব, যেটা আসলে ব্রেকিং হয়ে যাবে, বাট সমস্যা নেই ফর নাও। সো ফাইল লগারে আমরা হচ্ছে আসলে জিনিসটাকে পেস্ট করলাম এবং একইভাবে আবার আমরা কাস্টমার ক্লাসে গিয়ে আমরা কনসোল লগারটাকে এখানে পেস্ট করলাম। সো ফাইন, ঠিক আছে, মেক সেন্স। এখন যদি আমরা লগর ক্লাসটাতে যাই, লগর ক্লাসটাতে এখন দুই ধরনের
আমাদের একটা মনে করি আমাদের একটা মেথড আছে যেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড ইনফো লগ। হ্যাঁ, যেটাকে একটা এখানে একটা মেসেজ দিলে সে কিছু লক করে এবং প্রবাবলি সে ফাইল লগও করবে এবং কনসোল লগও করবে। তো আমরা হাউ অ্যাবাউট আমরা ফাইল লগারকে নিয়ে আসি। আমরা এখানে কিছু ঠিক আছে। সো আমাদের এখানকার আসলে পরবর্তীতে আমরা যখন ডিপেন্ডেন্সি ইনজেকশন পড়বো তখন দেখবো যে এটা কিভাবে ইনজেক্ট করা যায় আসলে। সো আমরা এখন যে করি ফাইল লগর ডট লগ ইন ফাইল উইথ দ্য মেসেজ এবং ফাইল লগর ডট সরি এখানে ফাইল লগর হবে না, কনসোল লগর হবে। কনসোল লগর ডট লগ ইন কনসোল মেসেজ। সো আমরা যেটা দেখতে পারলাম যে আমরা আসলে ফাইল লগর এবং কনসোল লগারকে আমরা আসলে লগারে নিয়ে গেলাম। এই লগারটাকে আমরা পরবর্তীতে কিভাবে ইউজ করতে পারি? আমরা যদি কাস্টমার ক্লাসে ইউজ করতে চাই, এখন আসলে এই লগ ইন ইনফরমেশনটা আসলে আমাদের আর দরকার হবে না এবং যেসব জায়গায় আসলে লগ ইন ইনফরমেশনটা আসলে আমরা ইউজ করছি প্রত্যেকটাতে আমরা আসলে লগারের এইটাকে আমরা ইউজ করে ফেলতে পারি। নাসিব ভাই মেক সেন্স করে কিনা? মানে এখান থেকে আর কোন রকম চেঞ্জ বা কিছু করা উচিত হবে কিনা, বা এটা কি একটা এক ধরনের সেপারেশন আমরা করতে পারলাম কিনা, রেসপন্সিবিলিটি সেপারেশন করতে পারলাম কিনা? হ্যাঁ, অবশ্যই। সো যে জিনিসটা বোঝার জন্য সুবিধা হবে, মানে যারা হয়তো এই ধরনের রিফ্যাক্টর বা এই ধরনের কিছুতে একটু নতুন, তারা হচ্ছে যখন আমি একটা মেথড দেখবো, আমি ওই ক্লাসটার নাম দেখবো যে কোন ক্লাসে সে আছে এবং আমি তাদের মধ্যে রিলেশনশিপটা বোঝার চেষ্টা করবো। এক্স্যাক্টলি। আমার এখানে যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে ফাইল লগার, আমার ক্লাস যে মেথডটা ছিল সেটা হচ্ছে ফাইল লগার বা যে ক্লাসটা ছিল, আর আমার যে মেথডটা ছিল এটা কোন ক্লাসে ছিল? কাস্টমারের মধ্যে। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করবো যে কাস্টমারের মধ্যে কি আসলে লগারের ফাংশনালিটি থাকার কথা কিনা, এক্স্যাক্টলি। দুইটা কি একই রেসপন্সিবিলিটি বাউন্ডারির মধ্যে পড়ে কিনা। যেহেতু পড়ে না সেহেতু ডেফিনেটলি তুমি যেটা করলে এটা অন্যটা কাছে নিয়ে গেলে। আমরা তো মানে আইডিয়াল কেসে হয়তো আসলে আমি একটা লগিং ইন্টারফেস বানাবো যেটা ইমপ্লিমেন্টেশন হবে দুইটা, একটা ফাইল লগ একটা কনসোল লগার, এবং আমার ওই মেইন একটা সুপার ক্লাস লগার আসলে একটা লিস্ট অফ লগার ইন্টারফেসের ইমপ্লিমেন্টেশন নিবে, সে ঘুরে ঘুরে সবগুলো লক করবে। সেগুলো আমাদের আপাতত এই স্কোপে নাই। আমরা যেটা বলতে চাচ্ছি যে সিঙ্গেল রেসপন্সিবিলিটি ঠিক আছে, বাট এটাকে আসলে পরের দিকে আমরা হয়তো একটা লগিং ইন্টারফেসে নিয়ে যাব। সো লুকস গুড। আচ্ছা, ঠিক আছে। এখন যদি আমরা দেখি যে আর কি আমাদের ক্যালকুলেট প্রাইসের মধ্যে আমরা দেখছি একটা জায়গায় হচ্ছে আইটেমের সংখ্যাগুলা, আইটেম যতগুলো আছে প্রত্যেকটাতে ইটারেট করে, গেট প্রাইস কল করে, সাম করে। সো মেক সেন্স, এটা সিম্পল একটা জিনিস। তারপর দেখে যে টোটাল প্রাইসের সংখ্যা যদি টোটাল আইটেমস সংখ্যা 2 এর বেশি হয় প্লাস্টিক ব্যাগের দাম কমায় দেয় এবং তার পরবর্তীতে ট্যাক্স ক্যালকুলেশন করে এবং পরবর্তীতে আইটেম প্রাইসই করে। আচ্ছা, তার মানে হচ্ছে এই জায়গাটাতে আসলে যে চেঞ্জটা কাস্টমার ক্লাসে কি আসলে প্রাইস ক্যালকুলেশন ব্যাপারটা থাকা উচিত কিনা? কাস্টমার ক্লাস ইজ জাস্ট আ মেটাডাটা থাকবে, নেম থাকবে, এজ থাকবে। এখানটা কেন? কারণ এটা তো চেঞ্জ হবে। এইখানটাতে আমি যদি এখন আমার যদি চেঞ্জ করতে হয়, আইটেমের প্রাইস ক্যালকুলেশনের ওয়েটা চেঞ্জ করতে হয়, আমার যদি এখানে অনেকগুলো রিজন আছে এই মেথডটাকে চেঞ্জ করার, এবং সেটা হবেই, বিজনেস লজিক চেঞ্জ হবেই। সো আমার এখানে কি কাস্টমার ক্লাসে রাখবো কিনা সেটা আসলে চিন্তা করার সুযোগ আছে। যদিও এটা ফাংশনাল, কিন্তু এটা কিন্তু হয়তো আমরা রাখবো না। সেটা করার জন্য হয়তোবা আমরা জিনিসটাকে সেপারেট করে ফেলতে পারি। আমরা হয়তোবা যেটা চিন্তা করতে পারি, ফার্স্টেই ছোট একটা কাজ করি। আমরা এই যে ভ্যাটের যে ক্যালকুলেশনটা আছে, ট্যাক্সের যে ক্যালকুলেশন, যে আইটেম প্রাইসের সংখ্যা যদি 100 থেকে কম হয় বা সামথিং, তাহলে ট্যাক্স এত পার্সেন্ট হবে, এর থেকে বেশি হলে এত পার্সেন্ট হবে। ট্যাক্স ক্যালকুলেশনটা কিন্তু এই যে একটা মোটামুটি এনবিআর এর কাজ, এটা তো আসলে কাস্টমারের কাজ না ট্যাক্স ক্যালকুলেট করা। সো ট্যাক্স ক্যালকুলেশন সার্ভিস নামে একটা জায়গায় নিয়ে যেতে পারি কিনা, তাই না? সো আমরা হয়তোবা এখানটায় আসলে, এবং ফর নাও আমরা হয়তোবা আমরা একটা জিনিস শেয়ার একটু মানে তুমি আমরা ডিসকাস করবো কিনা যে আসলে এই যে আমাদের কাছে যে মনে হচ্ছে আছে এই আইটেম প্রাইসটা এখানে বিলং করে না, এটার পিছনে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে একটু যদি কথা বলি। আচ্ছা, আসলে কেন আজ তুমি বললা আর কি যে আমার এবং আমরা যেটা ডিসকাস করলাম যে আমার ক্লাসটার নাম হচ্ছে কাস্টমার আর আমার মেথডটার নাম হচ্ছে ক্যালকুলেট প্রাইস। আমরা যখন আগোরাতে বা কোনোখানে যাই আমি কিন্তু কখনো এটা করি না, এবং যেটা তুমি বলে আমার অনেক ধরনের চেঞ্জ আসবে যেটার জন্য আসলে কাস্টমারের মধ্যে যে আমাকে চেঞ্জটা করতে হবে। তো আসলে দুটো জিনিস থাকবে এখানে, দুটো জিনিস আছে, একটা হচ্ছে আমার ডেটা আর একটা হচ্ছে আমার অ্যালগরিদম।
হুম। So, আমরা যদি চিন্তা করি আমার কাস্টমারটা হচ্ছে ডেটা, যে ওর নাম কি, ও কি আসলে এখন মেম্বারশিপ আছে কিনা, হুম। আর এই ক্যালকুলেট প্রাইস ইজ অ্যান অ্যালগরিদম। হুম। সো ডেটা এর অ্যালগরিদম এক জায়গায় যদি হাইলি কোহেসিভ না হয় তাহলে আসলে আমরা হয়তো রাখবো না। এক্স্যাক্টলি। যেমন শিয়াব, তুমি যদি তোমার মেইন ক্লাসটাতে যাও, মেইন ডট জাভা, হুম। So, আরেকটা ওয়ে যেটা আমি ফলো করি বা যেটা করা যায় সেটা হচ্ছে যখন আমি বেস্ট ওয়ে যদি আমি টপ থেকে যাই যে আসলে আমার কোডটার সব রেসপন্সিবিলিটি বা প্রিন্সিপাল মিলছে কিনা, বোঝা ভালো হচ্ছে আমার ক্লায়েন্ট কোডটা দেখা। হুম। সেইখানে যে আমি ক্লায়েন্ট কোডটা দেখি যে কাস্টমার আঙ্কেল বক পর্যন্ত ঠিক আছে, আমি নতুন কাস্টমার ক্রিয়েট করলাম, কিন্তু আমি আসলে এর প্যারামিটারে দেখতেছি যে কিছু আইটেমস পারচেজ দিতে হচ্ছে, হুম। প্লাস্টিক ব্যাগ টেকেন কয়টা দিতে হচ্ছে সেটা ওকে দিতে হচ্ছে। তো আমাকে কোয়েশ্চেন করতে হবে যে ওর একটা কাস্টমারের কনস্ট্রাক্টরে কি আসলে কয়টা প্লাস্টিক ব্যাগ নিচ্ছে সেটা দিয়ে দেওয়া উচিত। এবং আমরা কিন্তু যখন টোটাল প্রাইস অফ আইটেমসটা যখন পাচ্ছি, আমি কল করছি হচ্ছে কিন্তু আমার আঙ্কেল ববের উপরে। হ্যাঁ। আঙ্কেল ববকে জিজ্ঞাসা করছি যে তুমি ক্যালকুলেট প্রাইস করো। আঙ্কেল বব কিন্তু একটা কাস্টমার। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি কিন্তু ভিতরে লজিকে আমি নাই গেলাম, আমি জাস্ট ক্লায়েন্ট করে দিই, আমি মেইন যাবো। আমি যখন একটা এপিআই দেখছি, হুম। সো এর ভিতরে ইমপ্লিমেন্টেশন হয়তো আমার দেখার দরকার নেই, আমি জাস্ট শুরুতে এপিআই দেখে বুঝতে পারবো যে এর কোড কোয়ালিটি কেমন। হুম। So, আমি যখন দেখছি যে আমি কনস্ট্রাক্টরের মধ্যে কিছু ডেটা যেটা বিলং করে না পাঠাচ্ছি, এবং আমি আঙ্কেল ববের এমন একটা ক্লাসের উপর এমন একটা মেথড কল করছি যেটা আসলে রিলেভেন্ট না, হুম। তো তখনই আমার মাথায় কিন্তু একটা রেড ফ্ল্যাগ উঠে যাবে যে না, হুম। আসলে ও হুম। এখানে বিলং করে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। রাইট শিয়াব? জি, অবশ্যই, যে আঙ্কেল বব ডট ক্যালকুলেট প্রাইস, মানে আঙ্কেল ববকে বলছি তুমি ক্যালকুলেট প্রাইস করো। আঙ্কেল বব বলবে কি ব্যাপার, কিনলাম আমি, আবার প্রাইসও ক্যালকুলেট করবো আমি? মানে ব্যাপারটা তুমি আগোড়াতে গিয়ে কিন্তু সবকিছু স্ক্যান করার পর যে কিওস্কে থাকে সেই আসলে ক্যালকুলেট করে, তাই না? এখন যদি বলে তুমি কিনছো, তুমি ক্যালকুলেট করে খালি আমাকে প্রাইস বলো, আমি তোমার কাছ থেকে টাকা নেই, আমার কিন্তু কেউ আগোড়াতে যাবে না আসলে, তাই না? আমার কিন্তু ভালো লাগবে না কথা। আঙ্কেল ববকে আমি ম্যাক্সিমাম কি জিজ্ঞাসা করতে পারি আমাকে? আঙ্কেল বব, আঙ্কেল বব আপনার নাম কি? আঙ্কেল বব হ্যাঁ, আপনার বয়স কত? হ্যাঁ, এক্স্যাক্টলি। আঙ্কেল বব আপনার আমার আঙ্কেল বব আপনি কি আমাদের আগোরার কোনো মানে মেম্বারশিপ কার্ড নিয়েছেন? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি কিন্তু আঙ্কেল ববকে এগুলো জিজ্ঞাসা করতে পারি। তার মানে কি আমার আঙ্কেল বব ক্লাসের মধ্যে তার নাম, ঠিকানা, বয়স, সে কি কোনো লয়্যালটি ক্লাবের মেম্বার কিনা, হ্যাঁ, এগুলো আমরা জিজ্ঞাসা করতে পারি। হ্যাঁ, আর সে আরেকটা জিনিস হলো করতে পারি ইম্পর্টেন্ট হচ্ছে আঙ্কেল বব আপনি কি ক্রেডিট কার্ডে পেমেন্ট করবেন নাকি ক্যাশে পেমেন্ট করবেন? হ্যাঁ। সো আঙ্কেল ববের কাছে এই ধরনের কিছু অপশন থাকতে পারে যে সে কাস্টমারের কাছে সে কিছু পেমেন্ট করবে, হ্যাঁ। কিন্তু প্রাইস ক্যালকুলেট করা মনে হয় না তাকে জিজ্ঞাসা করা ঠিক হবে। আঙ্কেল ববের কাজ, আঙ্কেল বব খুশি হবে না ব্যাপারটাতে। আচ্ছা, সো সেটাই। আমরা এখন তাহলে আসলে কাস্টমার ক্লাসটাতে যাই, এবং সবচেয়ে যেখানটা এখানে মনে হইতেছে যে এই কোডটাকে মনে হয় আমরা একটু আলাদা করতে পারি। আমরা কিছু সার্ভিসেসে নিয়ে গিয়ে তারপর হয়তো আমরা এটা করতে পারি। আমরা যেটা করি, আমরা হয়তো একটা প্যাকেজ বানাই। আমরা আসলে যেভাবে প্র্যাকটিস থাকে যে আমরা কিছু সার্ভিসেস থাকবে, সার্ভিসের মধ্যে হচ্ছে আসলে ট্যাক্স ক্যালকুলেশন সার্ভিস নামে একটা জিনিস থাকতে পারে। ট্যাক্স ক্যালকুলেশন সার্ভিস। হ্যাঁ, সো ট্যাক্স ক্যালকুলেশন সার্ভিস আমরা যদি দেখি এখানে কোডে কি ছিল, এখানে সে আসলে কিছু আইটেম প্রাইস নেয় এবং তাকে কিছু মিনিমাম ট্যাক্স যদি দেয়া থাকে, এবং একটা জিনিস ইন্টারেস্টিংলি সব জায়গায় এখানে যেহেতু ট্যাক্সটা সেম, সো আইদার এটা আমরা ক্লায়েন্ট থেকেও ট্যাক্সটা রেটটা পাঠাতে পারি, অথবা এটা হয়তো বা যে ট্যাক্স ক্যালকুলেশন করতেছে তারও একটা রেসপন্সিবিলিটি থাকতে পারে, মানে এটা সামহাউ। নাসিব ভাই কি বলে, আমরা কি ক্লায়েন্ট থেকে এটা পাঠাবো নাকি ট্যাক্স ক্যালকুলেশন সার্ভিসের একটা সাম কনস্ট্যান্টে থাকবে যে এটা আসলে ট্যাক্স হচ্ছে 10 টাকা? আমার কাছে মনে হয় যে এখানে আসলে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আমার ডেটাটা, যে আসলে ট্যাক্স তো গভর্নমেন্ট চেঞ্জ করবে অনেক, আমাকে যে চিন্তা করতে হবে যে আসলে যদি ট্যাক্সের অ্যামাউন্টটা চেঞ্জ হয় তাহলে আমাকে যাতে একটা জায়গাতে এসেই চেঞ্জ করতে হয়, হ্যাঁ, বা আগে একটা জায়গাতে রাখতে হয়। সো মানে ডেফিনেটলি যখন আমরা হয়তো অ্যাপ্লিকেশন বানাবো, আমি হয়তো এই ভ্যালু গুলা এখানে হার্ড কোডেড ট্যাক্সের মধ্যে রাখবো না, আমি হয়তো বাইরে থেকে কোনোখান থেকে করবো, হ্যাঁ, কনফিগারেশন চেঞ্জ হয় বা আমার কোনো আরেকটা কোনো এপিআই থাকবে বা কিছু, বাট ওইদিকে আমরা আপাতত না যাই, আমরা একটা ক্লাসেই রাখি, এতটুকুটাই আমাদের একটা ট্যাক্স সার্ভিস নিয়ে যাই। ট্যাক্স ক্যালকুলেশনের সার্ভিসের ভিতরেই রাখি তাহলে। হ্যাঁ, ঠিক আছে। রাখলাম। সো আমরা এখানে আমরা হয়তো বা আমরা যদি মেথডটা আরেকবার দেখি, এখানে আসলে গেট ট্যাক্স অ্যামাউন্ট আমরা একটা করতে পারি, তাই না? তাহলে হচ্ছে পাবলিক ট্যাক্স হচ্ছে একটা ডাবল, সো সরি ডাবল গেট ট্যাক্স অ্যামাউন্ট, হ্যাঁ, এটা আমরা রেখে দিই। এবং গেট ট্যাক্স অ্যামাউন্ট ফর হোয়াট, ফর নাম্বার অফ আইটেমস, লিস্ট অফ, এটা আসলে আমরা যদি একটু দেখি যেখানে আসলে কি নিচ্ছিল, এখানে হচ্ছে আইটেম প্রাইস নিচ্ছিল, তার মানে হচ্ছে আসলে এটা হবে আসলে ডাবল আইটেম প্রাইস। ঠিক আছে, এবং এখানটায় আমরা মেথডটা লিখে ফেললাম, এবং আমরা এখন তাহলে আসলে সরি
আমরা এখান থেকে নিয়ে যাই কোডটাকে, ট্যাক্স ক্যালকুলেশন সার্ভিসে কোডটা থেকে নিয়ে গেলাম এবং আসলে আমরা এখানে একটা তাহলে স্ট্যাটিক করার দরকার নেই। ধরেন এটা একটা সামহাও আমরা পরবর্তী ডাটাবেস থেকে আসবে, কিন্তু এখন আসলে আমরা ডাটাবেস থেকে নিচ্ছি না। সো আমরা ট্যাক্স ধরছিলাম 10 টাকা, সেখানে 10 টাকা রাখি এবং আমরা এখান থেকে রিটার্ন করে দেই। ওকে, ঠিক আছে। এখানে এটা কি হচ্ছে, আমরা কি কোনো ভুল করছি নাকি? আননেসেসারি সেমিকোলন, আমরা কোনো রিটার্ন স্টেটমেন্ট চাচ্ছি আর কি। ও রিটার্ন স্টেটমেন্ট চাচ্ছি, ইয়েস এলসিফ তো আসলে। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা ট্যাক্স অ্যামাউন্ট নামে একটা, এটা হচ্ছে আমরা বলতে পারি প্রাইমারি ট্যাক্স। আমরা আমরা এখানে বলি সরি, হ্যাঁ প্রাইমারি ট্যাক্স, এটা হচ্ছে আসলে ট্যাক্স কারেন্ট ট্যাক্স নামে আমরা দিতে পারি, যেটা আসলে প্রাইমারি ট্যাক্সকেই প্রথমে পয়েন্ট করবে, পরবর্তীতে কারেন্ট ট্যাক্সটা আসলে প্রাইমারি ট্যাক্সটা হবে এবং একইভাবে এটা হবে 90% এবং পরবর্তীতে আমরা রিটার্ন, এখানে আসলে আরো এলসিফ থাকতে পারে। সো এরকম নাসিব ভাই, এটা মেক সেন্স করে? আমার ট্যাক্সটাকে আসলে নিয়ে আসলাম এই জায়গাটাতে, ঠিক আছে? পারফেক্টলি মেক সেন্স করে, যেটা তুমি বলছিলে আবার, যেটা অ্যাকচুয়ালি আমাদের ডেটাবেস থেকে আসবে। ডেটাবেস থেকে এটা আমরা জাস্ট সিঙ্গেল রেসপন্সিবিলিটি বোঝানোর জন্য এটা আলাদা করলাম, কিন্তু এখন এই যে হার্ড কোডের প্রাইমারি ট্যাক্স থাকবে না, আইটেম প্রাইস লেস দ্যান ইকুয়াল টু 100 থাকবে না, অনেক ইফেলস বাড়বে। সো আরো অনেক ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, কিন্তু আমার কারেন্ট স্কোপ রাখলাম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি। কিছু আমরা আসলে এখান থেকে সরাই ফেলছি, আমরা এটাকে পরে ঠিক করব। আচ্ছা, আরেকটা হচ্ছে যে প্লাস্টিক ব্যাগের ক্যালকুলেশন। আচ্ছা, এখন এই যে প্লাস্টিক ব্যাগ প্রাইস, সেইটার রেসপন্সিবিলিটি এবং আইটেম প্রাইসের রেসপন্সিবিলিটিটাকে কোথায় রাখা যায় আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের একটা আইটেমস ক্যালকুলেশন সার্ভিস লাগবে বা আইটেম প্রাইস ক্যালকুলেশন সার্ভিস লাগবে, তাই না? যেখানটা আসলে আমরা হয়তো বা ক্যালকুলেশন সার্ভিস, এখানটা যদি আমরা একটা মেথড লিখি, আমি জাস্ট একটু এপিআইটা ডিফাইন করি আগে ফার্স্টে। এটা কি আমরা যেহেতু এটা আসলে আলটিমেটলি একটা ডাবল রিটার্ন করবে, এটা ফাইনাল রেজাল্ট দিবে গেট আইটেম প্রাইসেস, আইটেম প্রাইসেস। আসলে আমি এটা একটা কাজ করি, গেট টোটাল আইটেম প্রাইস। এখানটা হচ্ছে লিস্ট অফ আইটেমস থাকবে, আইটেমস, আর হচ্ছে ইন্ট নাম্বার অফ প্লাস্টিক ব্যাগ। এইটা যদি এপিআই হয় আমাদের, মানে মেথড এটা, তাহলে কি ঠিক আছে কিনা? তাহলে কি এই এপিআইটা দেখে কি মনে হচ্ছে যে এই নাম্বার অফ প্লাস্টিক ব্যাগের তা এখানে থাকতে পারে ফর নাও? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে যেটা করি, আমরা এই কোডটাকে নিয়ে আসি এখানে, যদিও ট্যাক্সের কোডটা আছে, কিন্তু আমরা দেখাবো এখন ট্যাক্সের কোডটাকে কিভাবে করা যায়। সো ওকে, সো আমরা এখানে একটা মেথডে যাই, এখানে যেহেতু অনেক কিছু আছে, আমরা এখানে মেথডে গিয়ে পাবলিক গেট টোটাল পাবলিক ডাবল, আমরা আসলে এই মেথডটাকে, এইটাকে একটু মেথডে নিয়ে যেতে চাচ্ছি, গেট আইটেম প্রাইস। হ্যাঁ, যেটা আসলে লিস্ট অফ আইটেম নিবে, সেটাকে যদি আমরা এখান থেকে, সরি এটা হচ্ছে আসলে, হ্যাঁ ঠিক আছে, টোটাল আইটেমস, এটা আমার এখানে দরকার নেই, এটাকে আসলে ডাইরেক্ট রিটার্ন করে ফেলা যাবে। ঠিক আছে, সো গেট আইটেম প্রাইস, এটা আসলে তো যতগুলো আইটেমস আছে সেগুলোর আসলে একটা রিটার্ন দেয়। তার মানে হচ্ছে আমরা এটাকে আসলে মেথডে নিয়ে যেতে পারবো।
এই যে এখানে আইটেমস গুলো আছে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে প্লাস্টিক ব্যাগ, ঠিক আছে। তার মানে হচ্ছে প্লাস্টিক ব্যাগের প্রাইস আমরা নিয়ে যাই। তারপর গেট প্লাস্টিক ব্যাগ প্রাইস, এখানে হচ্ছে এটা আসলে টোটাল নাম্বার অফ আইটেমস নেয়। টোটাল নাম্বার অফ আইটেমস যতগুলো, সেটার উপরে যেহেতু আমাদের মানে প্লাস্টিক ব্যাগের দাম কত হবে সেটা ডিপেন্ড করতেছে, এই জন্য আমরা আসলে এটাকে নিয়ে যাচ্ছি এখানটায়, তাই না? তাহলে হচ্ছে যে প্লাস্টিক ব্যাগের প্রাইস যেটা, এখানটা আসলে প্লাস্টিক ব্যাগের প্রাইস একইভাবে আমরা এখানটা আমরা করতে পারি। আমরা একটা প্রাইস আচ্ছা, আমরা প্লাস্টিক ব্যাগের প্রাইস কত দিলাম, 2 টাকা। এটা কি এরর দিচ্ছে? এখানে ডাবল দিব আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো প্লাস্টিক ব্যাগ প্রাইস, আচ্ছা ঠিক আছে। সো আমরা হচ্ছে যেটা করব যে আপডেটেড ডাবল আপডেটেড প্লাস্টিক ব্যাগ প্রাইস ইকুয়াল টু, এটা যেহেতু প্রাইমারি প্লাস্টিক ব্যাগ প্রাইস সেটা রাখবো, এবং যদি আইটেমের সংখ্যা 2 এর থেকে বেশি হয় তাহলে আপডেট প্লাস্টিক ব্যাগ হচ্ছে হাফ হয়ে যাবে আসলে, এবং পরবর্তীতে এটা রিটার্ন হবে, ঠিক আছে। আচ্ছা, একইভাবে এখন তাহলে হচ্ছে আমরা প্লাস্টিক ব্যাগের প্রাইসও পাইলাম। সো আমি ডাবল আইটেম প্রাইস পাইছি, এবং একইভাবে আমরা ডাবল প্লাস্টিক ব্যাগ প্রাইস এটাও পাইছি। প্লাস্টিক ব্যাগ প্রাইস টোটাল আইটেমস, হ্যাঁ ঠিক আছে। তার মানে হচ্ছে এখন ট্যাক্স ক্যালকুলেশনের জিনিসপত্র, তাই না? তার মানে হচ্ছে আমাদের ট্যাক্স ক্যালকুলেশন সার্ভিসে যেতে হবে। সো আমাদের আসলে আমরা এখানটা ডিপেন্ডেন্সি ইনজেক্ট করে করতে পারি, বাট আমরা মনে করি এখানে সামহাউ ডিপেন্ডেন্সি ইনজেক্ট করে একটা মানে আমাদের এই ট্যাক্স ক্যালকুলেশন সার্ভিসটা আসবে। মানে অনেকের কাছে হয়তো এই টার্মগুলো শিহাব যেটা বলছে এটা একটু হয়তো আননোন হতে পারে, যে ডিপেন্ডেন্সি ইনজেকশনটা কি, বা ও যেটা বলে অটো অ্যাড কি। সো ইটস ফাইন, এগুলা হয়তো এখন না বুঝতে হবে, এগুলো আমাদের কারেন্ট স্কোপের বাইরে। বাট যারা হয়তো অলরেডি এগুলোর সাথে পরিচিত তাদের জন্য হেল্প করার জন্য আসলে এটা বলা হচ্ছে যে ওইসব জিনিসগুলো ইউজ করলে আমাদের করতে আরো বেটার হবে। বাট যাদের জন্য এটা নতুন, অ্যাবসলিউটলি ফাইন, ইগনোর করা যাবে। এক্স্যাক্টলি। আচ্ছা, সো ট্যাক্স ক্যালকুলেশন সার্ভিস আমাদেরকে দিতে হচ্ছে ট্যাক্স কত হয়েছে, তাই না? সো আমরা গেট ট্যাক্স অ্যামাউন্ট, এটা আসলে কি নিত, এটা যদি দেখি আমরা, এটা হচ্ছে আইটেম প্রাইস নিত। তার মানে হচ্ছে যে আমাদের যে আইটেম প্রাইস সেটাকে দিব, ও হচ্ছে আমাকে ডাবল ট্যাক্স অ্যামাউন্ট এটা দিয়ে দিচ্ছে। সো এখন ফাইন, এখন আমরা 3টে জিনিসই পেয়ে গেছি, আইটেম প্রাইস, ট্যাক্স অ্যামাউন্ট, এবং এখন আর এই যে দিস ডট, এই যে নাম্বার অফ প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিক ব্যাগ প্রাইস, এখন আর দিসটা দরকার হবে না, কারণ হচ্ছে নাম্বার অফ প্লাস্টিক ব্যাগ আমরা পেয়ে গেছি এখানটাই। এটা আসলে এই মেথডটা এই হয়ে যাবে। সো এই হচ্ছে আসলে আমাদের আপডেট কোড, এবং আমরা যে এতক্ষণ রিফ্যাক্টর করলাম এটাকে আসলে কাজ করবে কিনা আমরা এখন দেখতে পারি। ইটস এ মোমেন্ট অফ ট্রুথ। কিন্তু আসলে এখন হয়তোবা আমরা এভাবে কল করব না, আমরা আইটেম ক্যালকুলেশন সার্ভিস থেকে ইনস্টেড অফ আঙ্কেল ববকে এখন আমরা হচ্ছে আসলে, ও আচ্ছা আমাদের আরেকটা কাজ বাকি আছে, আঙ্কেল ববকে আমরা আইটেমস গুলাকে না দেই, আঙ্কেল ববকে আসলে আমাদের এই জিনিসগুলো না দিই। এখন দেখ, আমরা যদি এখন দেখি যে কাস্টমার ক্লাস আসলে কিরকম হয়ে যায়, তাহলে খুব ইন্টারেস্টিং হবে। কাস্টমার ক্লাসে এগুলো কিছুই থাকবে না। এখানে হয়তো বা সামনে কিছু গেটার সেটার আসতে পারে, কিন্তু ফর নাও এখন যেহেতু আমরা কাস্টমার ক্লাসে সেট করছি না, এগুলোও লাগবে না। সো আমাদের কাস্টমার ক্লাসে এখন খালি আমাদের এখন শুধুমাত্র দেখা যাচ্ছে নেম এন্ড
এই জিনিসটা থাকবে। সো এটা খুবই ক্লিন হইলো। এখন আমরা যদি মেইনটাতে যাই, কাস্টমার আমরা বানাইছি, কাস্টমারকে আসলে প্লাস্টিক ব্যাগ টেকেন এবং আইটেম পারচেস। বাই দ্য ওয়ে, বব মার্টিনের বয়স কিন্তু অ্যাকচুয়ালি 68, আমি গুগল করে দিছি। সো মানুষজন যাতে না মনে করে যে এটা আসলে বুংচুং কোনো জিনিস। আচ্ছা, সো এখন টোটাল আইটেম প্রাইস এটা আসলে আমাদের ইন্টারন্যাশনাল হচ্ছে টুডেস কোড ইজ টুমরো, মানে টুমরোস লেগেসি। হ্যাঁ, আগে আগে নেক্সট বছর কিন্তু তোমার এটা আবার ইনভ্যালিড। এটা তখন আবার হয়তো আবার নতুন করে করতে হবে। আচ্ছা, সো আমরা যদি দেখি যে আমাদের হয়ে গেল, আমাদের এখন হচ্ছে আইটেম ক্যালকুলেশন, প্রাইস ক্যালকুলেশন সার্ভিস নামে আইটেম প্রাইস ক্যালকুলেশন সার্ভিস, নিউ আইটেম প্রাইস ক্যালকুলেশন সার্ভিস করলাম। এখন আইটেম প্রাইস ক্যালকুলেশন সার্ভিস ডট এইটাকে এখন আমরা বলতে পারি যে তুমি এখন আমাকে আইটেম প্রাইস দাও। আমরা ববকে না বলি, আঙ্কেল ববকে বললে হয়তো বা সে আমাদেরকে দিবে না, এবং পরবর্তীতে আঙ্কেল বব থেকে রেসপন্সিবিলিটিটাকে সরায় এনে আমরা আইটেম প্রাইস ক্যালকুলেশন সার্ভিসে নিয়ে গেলাম। সো এখন মেথডটা কল করে দেখে ক্লাসের নামটা দেখে মনে হচ্ছে যে না, এর কাছে এই মেথডটা থাকতে পারে, আসলে থাকতে পারে আইটেম প্রাইস ক্যালকুলেশন সার্ভিস। তো তার কাছে আমি আইটেম প্রাইসের টোটাল অ্যামাউন্টটা জানতে চাইতেই পারি। এক্স্যাক্টলি। আমাদেরকে আর মনে হয় কিছু দেওয়ার দরকার হইতে পারতো। আমার মনে হয় কিছু জিনিস মিস করছি, যে গেট আইটেম প্রাইসে হচ্ছে, হ্যাঁ, টোটাল আইটেমস, এই যে এটা আসলে আমরা ভুল মেথড কল করছি, একটু পরেই কাজ করতো না। গেট টোটাল আইটেম প্রাইস হবে আসলে, গেট টোটাল আইটেম প্রাইস। এটা আসলে নিতে হচ্ছে কি কি আইটেমস পারচেজ এবং কয়টা প্লাস্টিক ব্যাগ নিছে। ঠিক আছে, ফাইন। সো ইন্টারেস্টিংলি আমাদের এখানে কিন্তু আমরা আঙ্কেল ববের রেসপন্সিবিলিটি থেকে, এবং আঙ্কেল ববকে আসলে এখন ইউজও করতে হচ্ছে না, কারণ আমরা যখন করবো তখন আসলে আঙ্কেল ববও দরকার নেই। এবং আমরা ট্যাক্সটাকে ওখানে যখন সহায় দিচ্ছি, ট্যাক্সও দরকার নেই। আমাদের এখন শুধু দরকার হচ্ছে যে কি কি আইটেমস হয়েছে এবং কয়টা প্লাস্টিক নিয়েছে। সো আঙ্কেল ববের কথাবার্তায় কিন্তু এখানটায় নাই, ক্লায়েন্ট কোড জানেও না আঙ্কেল বব কি। সো আসলে এটা আঙ্কেল বব ছাড়া আঙ্কেল অন্য কেউ মার্টিন ফালোরাইশন নিয়ে যেতে পারে। সো আমরা এখন দেখি কোডটা চলে কিনা, যদি না চলে এটা কিন্তু মেক সেন্স করে, তাই না? মনে করো আমি এখন একটা কিওস্কে বা আমি এখন একটা পোস্ট অফিসের সামনে যে বললাম যে আমি এই জিনিসগুলো নিছি, হ্যাঁ, তো ওর কিন্তু অ্যাকচুয়ালি আমার সম্পর্কে জানার কোনো দরকার নাই। হ্যাঁ, আমি কে এটা কিন্তু তার কাছে রিলেভেন্ট, আমি কি কি নিছি সেটা তার কাছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে আমার কাছে যদি কোনো মানে ডিসকাউন্ট বা রয়্যালটি কার্ড থাকে বা কার্ড থাকে না থাকে, বা সে যদি কোথাও আমাকে এন্ট্রি করতে না চায়, তাহলে কিন্তু আসলে কাস্টমার ক্লাস্টার এই অ্যালগরিদমে কিন্তু কোনো রিলেভেন্স নাই। এক্স্যাক্টলি। আচ্ছা, সো আমাদের কাজ করছে। সো আমরা যে আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটার প্রমাণ সামান্য হয়তো পাওয়া গেছে। সো আমাদের কোড রান করে প্রথমটাই হয়ে যাবে। আচ্ছা, সো হ্যাঁ, আমরা ক্লিন করে বিশ্বাসী। সো এখানটা আসলে আরো অনেক অপটিমাইজেশন সুযোগ আছে। মানে ইন্ডাস্ট্রিতে হয়তো বা এইভাবে আমরা কোড করি না, আর অন্যভাবে হয়। বাট আমাদের যে উদ্দেশ্যটা ছিল যে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, আঙ্কেল ববের কাছ থেকে যে কিনতেছে তার কাছ থেকে রেসপন্সিবিলিটিটাকে সরায় এনে আমরা আইটেম প্রাইস ক্যালকুলেশন সার্ভিসকে দেয়া, ট্যাক্স ক্যালকুলেশনটা গভর্নমেন্টের কাছে ছেড়ে দেয়া, মানে আরেকটা জায়গায়, লগিংটাকে আরেকটা জায়গায়, এই যে ছড়ায় দেয়া এবং রেসপন্সিবিলিটিকে ছড়ায় দিলাম, এটাই কিন্তু আসলে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। এখানে কোহেশন এনক্যাপসুলেশনের ব্যাপারগুলো চলে আসছে। সো আই হোপ ইউ গাইজ এনজয়েড দিস, এবং আমরা আসলে নেক্সট যে সলিড প্রিন্সিপাল আছে ওসিপি, যেটার জন্য আমরা আসলে প্যাকেজ বানায় রাখছি। সো এটা আসলে আমরা এখানে কোডটা করব ওপেন ক্লোজ প্রিন্সিপাল, সেটা নিয়ে আমরা আবার আসবো, সেটাও একটু ডিপ ডাইভ সেশন হবে। প্রথমে কিছু কথা বলবো, তার পরবর্তীতে কোড হবে। সো টিল দেন প্লিজ আমাদের সাপোর্ট করার জন্য আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করুন। সো আমাদের ভালো লাগবে, কোনো ফিডব্যাক থাকলে ডেফিনেটলি ফিডব্যাক দিবেন। বাই বাই।